বাবা বাবা, আমি স্কুলে যাব না। আমার সব বন্ধুরা স্কুলে যায়, লেখাপড়া করে। রমেশের চোখের কোণটা চিকচিক করে ওঠে। নিজেকে সামলে নিয়ে বলে, কেন যাবি না? নিশ্চয়ই যাবি, লেখাপড়া করবি, মানুষের মতো মানুষ হবি। কেন মেয়েটাকে মিথ্যে আশা দিচ্ছ? নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা, সেখানে আবার? অন্তত মেয়েটার সামনে এমন করে বলো না। রমেশের গিন্নি কিছুটা তাচ্ছিল্যের হাসি হেসে, কেন মান সম্মানে লাগুচ্ছে? গিন্নি, একটু চুপ করো না। কেন চুপ করব? অত বিলাসিতার কোনো দরকার নেই। হারুর ধারের টাকা শোধ করেছো? সেটা আগে শোধ করো, না হলে গাছতলায় থাকতে হবে। রমেশ মাথা নিচু করে নেয়, আর কিছু বলতে পারে না। রমেশ আসলে দিন মজুরের কাজ করে, তবে তার কাজটা স্থায়ী নয়। গ্রামের মানুষের প্রয়োজনে সামান্য কিছু অর্থের বিনিয়ে তাদের কাজ করে দেয়। যেমন কারুর বাড়ির বাজার বয়ে দেওয়া, বাগান পরিষ্কার, এসব ছোটখাটো কাজ করেই রমেশ সংসার চালাতো। যে টকায় কোনো রকমে খেয়ে পড়ে দিন চালানো দায়। যেখানে মাঝে মধ্যেই গ্রামের লোকজনের কাছ থেকে অর্থ ধার করতে হয়, সেই বাপের মেয়ে স্কুলে পড়বে, সেটা রীতিমতো বিলাসিতা। গিন্নি, গিন্নি, একবার বাইরে এসো। ও গিন্নি। মুখ থেকে একটা বিরক্তিসূচক শব্দ করে রমেশের গিন্নি বলে, কি হলোটা কি? সকাল সকাল চিৎকার করে কানের মাথা খাচ্ছ কেন? গিন্নি, আমি স্কুলে কথা বলেছি, চিনি পড়তে পারবে। রমেশের গিন্নির মুখে একটা হাসির রেখা ফুটে ওঠে, তবে নিমেষেই সে মেঘটাকে ভার করে বলে, সে কি? স্কুলের টাকা দেবে কোথা থেকে? তুমি কি আবার কারোর কাছ থেকে ধার করলে নাকি? রমেশ আর কিছু না বলে মুখটা নিচু করে ঘরে চলে যায়। রমেশের গিন্নি থ্যালফ্যাল করে চেয়ে থাকে। তুমি কি চাও না মেয়েটা স্কুলে পড়ুক? কেন চাইবো না? কোনো মা কি চায় তার মেয়ে অশিক্ষিত থাক? কিন্তু কিন্তু কিছু না, আমি হারুর সাথে কথা বলেছি, ধীরে ধীরে ওর সব টাকা শোধ করে দেব। ঠিক আছে, আমিও এবার থেকে কিছু কাজ করব, মেয়েটার জন্য এটুকুটু করতেই পারি। রমেশ আর তার গিন্নির মুখে একটা হাসির রেখা ফুটে ওঠে। রমেশ কাজ করে দুপুরে বাড়ি ফিরছিল, তার মুখটা একেবারে থমথমে। হঠাৎই পেছন থেকে হারু ডেকে ওঠে। রমেশ? রমেশ পেছনে ফিরে দেখে হারু ডাকছে। মুখে ভয় জড়ানো একটা ভাব নিয়ে সে বলে, হারুদা, বলো। টাকাটা যে ধার নিয়ে বেমালুম হাওয়া হয়ে গেলি। মেয়েটাকে তো স্কুলেই ভর্তি করেছি, অনেক খরচ হয়ে গেছে, একটু সময় দাও, আমি ধীরে ধীরে সব শোধ করে দেব। ধীরে ধীরে? আর একটা মাস সময় দিচ্ছি। এক মধ্যে যদি টাকা ফেরত না দিতে পারিস, তাহলে প্রথমে তোর মেয়েকে স্কুল থেকে বের করব, তারপর তোর বাড়িটা দখল নেব। মা, আমি সোনুর বাড়ি যাচ্ছি। দেখে সাবধানে যাস, আর দুষ্টুমি করবি না একদম। গিন্নি, কোথায় গেলে? রমেশ তার বউকে ডাক দেয়। কি গো, তুমি ফিরে এলে? এখনো তো দুপুর হতে অনেক দেরি। না গো, এবার মনে হয় না যে আর বাড়িটাকে বাঁচাতে পারবো। আমি কি দেখবো অন্য কারোর কাছে ধার পাওয়া যায় নাকি? না না, আর ধারের বোঝা বাড়িও না। মা, মা বাইরে দেখো কে এসেছে। চিনি বাড়ির বাইরে খেলছিল। চিনির মা বাইরে বেরিয়ে এসে অবাক হয়ে যায়, কারণ সামনেই দাঁড়িয়ে আছে হারু। নমস্কার বৌদি, কেমন আছেন? চিনির মা ভয় পেয়ে খুব ধীর স্বরে, ওই আর কি। হুম, বুঝতে পারছি আপনি বেশ ভয় পেয়ে আছেন, সেটা স্বাভাবিক। আপনি একটু বোঝার চেষ্টা করুন, আমরা আপনার সব টাকা শোধ করে দেব, একটু সময় দিন আমাদের। হারু সেই একই সুরে। রমেশ কোথায়? চিনির মার মুখে একটা ভয়ের রেখা ফুটে ওঠে, কিন্তু তারপরেও রমেশকে ডাকে। রমেশ বেরিয়ে এসে অবাক হয়ে যায়, তার থেকেও বেশি ভয় পায়। সে কিছু বলতেই পারে না, নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে। চিনিমা, তুই ঘরে যা। রিমি ঘরে চলে যায়। তারপর রমেশ কিছু বলতে যাচ্ছিল, তাকে থামিয়ে দিয়ে হারু বলে, দেখ রমেশ, তুই টাকা ধার নিয়েছিস, আমি তোকে সময়ও দিয়েছিলাম যথেষ্ট পরিমাণে, আজ তার শেষ দিন। আর একটু সময় দিন আমাকে, আমি সব টাকা শোধ করে দেব। সেটা শোধ করতে গেলে তোর মেয়ের লেখাপড়ার কি হবে? রমেশ আবারও চুপ করে যায়। তুই যদি তোর মেয়ের লেখাপড়া চালিয়ে যাস, তাহলে তোর টাকা শোধের সময় বাড়িয়ে দিতে পারি, আর যে টাকাটা তুই চিনি স্কুলে দেওয়ার জন্য ধার নিয়েছিলি, সেটা ছাড় দিতে পারি। আর চিনি যতদূর লেখাপড়া করতে চাইবে পড়াবি। যাদের বাড়িতে নুন আনতে পান্তা ফুরোয়, সেখানে সেটা ভাবার দরকার নেই, আমি লেখাপড়ার খরচটা দেখব। আজকের মতো যেন ওর স্কুল টোর আর বন্ধ না করিস। আমি খবর পেয়েছি ওর লেখাপড়ায় যথেষ্ট ভালো, আর এটা ঠিকঠাকভাবে করলে তোদের এই অবস্থার একটু উন্নতি করতে পারি। রমেশ কেঁদে ফেলে। হারু আর কিছু বলে না, সেখান থেকে চলে যায়। ঘরের ভেতর থেকে শোনা যায় চিনি পড়ছে। অজগর আসছে তেড়ে, আমটি খাবো পেড়ে,